নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। মার্চ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো এই মান্থে আমরা কোলন ক্যান্সার সম্পর্কে, কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে কিছুটা জেনে নিই। যখনই এই কোলন ক্যান্সার ডায়াগনোসিস হয়, সাধারণত যেই কারণে ডায়াগনোসিসগুলি হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে পায়ুদ্বার দিয়ে মলের সাথে রক্ত বেরোনো, অথবা মলত্যাগটা সম্পূর্ণভাবে আটকে যাওয়া, অথবা কনস্টিপেশন অর্থাৎ পাররেক্টাল ব্লিডিং বা কমপ্লিট কনস্টিপেশন। এই ধরনের সিচুয়েশনে অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং তখন আমরা যেটা করি সেটা হচ্ছে একটা কোলোনোস্কোপি করতে হয়, এবং এই কোলোনোস্কোপি করার পরে সেখান থেকে বায়োপসি করে আমরা কোলন ক্যান্সারের ডায়াগনোসিস করে থাকি। একটা কথা আপনাদের বুঝতে হবে যে এই কোলন হচ্ছে আমাদের যে বৃহদান্ত্র, অর্থাৎ কিনা অন্ত্রের পার্টটি, সেটাকে বলা হয় কোলন। এই কোলনের 3টে পার্ট আছে। শরীরের ডান দিকের থেকে কোলন শুরু হয়, ওপরের দিকে যায়, তারপরে আড়াআড়িভাবে বাঁ দিকে যায় এবং তারপরে নিচে নামে। সেই হিসাবে কোলনটাকে আমরা আমাদের তরফ থেকে আমরা রাইট কোলন, লেফট কোলনের মধ্যেও ভাগ করে নিই। এই কোলনের একদম নিচের দিকটায় থাকে রেকটাম। এই রেকটামের পরেই পায়ুদ্বার, এবং পায়ুদ্বারের মানে অ্যানাল ক্যানাল। তো এই মুহূর্তে আমি কোলন ক্যান্সারের ট্রিটমেন্টের কথাই বলি। তো ডায়াগনোসিস যখন হয় এই কোলন ক্যান্সারের, তারপরে আমরা স্টেজিং করে থাকি। কোলন ক্যান্সারের স্টেজিংয়ের ক্ষেত্রে যদি শুধুমাত্র কোলনের মধ্যেই টিউমারটি সীমাবদ্ধ থাকে তাহলে আমরা স্টেজ 1 বা স্টেজ 2 বলি। যদি কোলন থেকে ছড়িয়ে আশেপাশের গ্ল্যান্ড বা লিম্ফ নোডের মধ্যে রোগটা ছড়ায় তখন এটা হয় কোলন ক্যান্সার স্টেজ 3। আর এছাড়া যদি এটা শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে গিয়ে থাকে রক্তের মাধ্যমে, তখন সেটা হচ্ছে স্টেজ 4 কোলন ক্যান্সার। যদি আর্লি স্টেজ কোলন ক্যান্সার হয়, যদি দেখা যায় যে কোলন ক্যান্সারটাকে সম্পূর্ণভাবে কেটে বার করে দেওয়া সম্ভব হবে, তখন সেক্ষেত্রে অনেক সময় আমরা প্রথমে সার্জারি করি, এবং সার্জারি করার পর আমরা দেখি যে এটি স্টেজ 1 নাকি স্টেজ 2 নাকি স্টেজ 3 কোলন ক্যান্সার। যদি এটা স্টেজ 1 কোলন ক্যান্সার হয় তাহলে অপারেশনের পরে আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন হয় না। যদি স্টেজ 3 কোলন ক্যান্সার হয় তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে হয়, অর্থাৎ কিনা অপারেশনের পরেও আমাদের কেমোথেরাপি দিতে হয়, যেটা 3 মাস হতে পারে বা 6 মাস হতে পারে, এবং সেটা আমরা কতটা রিস্ক তার উপর ভিত্তি করে দিই। যদি হাই রিস্ক ডিজিজ বলে মনে হয় তাহলে আমরা 6 মান্থস কেমোথেরাপি দিই, যদি লো রিস্ক বলে মনে হয় তাহলে আমরা 3 মান্থস কেমোথেরাপি দিই। কিন্তু স্টেজ 2টা হচ্ছে গ্রে জোন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু কেমোথেরাপি দিতেও পারি, নাও দিতে পারি। এই দেওয়া বা না দেওয়াটা আমরা ডিসাইড করি কিছু হাই রিস্ক ফ্যাক্টরস দেখে। যেমন যদি দেখা যায় যে টিউমারটা, যে কোলনের মধ্যে যে টিউমারটা ছিল সেটা যদি অনেকটা বড় হয়ে গিয়ে থাকে এবং বাইরে অনেকটা ছড়িয়ে গিয়ে থাকে লোকালি, অর্থাৎ T4 বা T3 টিউমার যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে আমরা হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে ধরি। কিছু স্পেসিফিক হিস্টোলজিক্যাল প্যারামিটার থাকে, যেমন LVSI, PNI ইত্যাদি। এইগুলোও যদি পজিটিভ থাকে, ব্লাডের CEA টেস্ট বলে একটা টেস্ট হয় যেটা আমরা কোলন ক্যান্সারের ডায়াগনোসিসই করে থাকি, সেটা যদি অনেক বেশি থাকে, নর্মালের থেকে বেশি থাকে, তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। যদি একদম অবস্ট্রাকশন বা সিভিয়ার কনস্টিপেশন অথবা এক্সটেন্সিভ ব্লিডিং নিয়ে, মানে মলের সাথে রক্ত যদি খুব বেশি বেরোনো থাকে, তাহলে সেটাকেও আমরা হাই রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরি। যদি পারফোরেশন অর্থাৎ কিনা অন্ত্রটা ফুটো হয়ে গিয়ে থাকে, তাহলে স্টেজ 2 কোলন ক্যান্সারও কিন্তু আমরা হাই রিস্ক বলে ধরে নেব। এই ধরনের রিস্ক ফ্যাক্টরসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এই অপারেশনের পরে স্টেজ 2-র ক্ষেত্রেও দিতে পারি। আপাতত আমরা একটা নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করছি এই মুহূর্তে, যেটাকে বলা হয় লিকুইড বায়োপসি। এবং সেই লিকুইড বায়োপসির মধ্যে এই ক্যান্সারের সেলস থেকে কিছু কিছু ডিএনএ ব্লাডের মধ্যে কন্টিনিউয়াসলি বেরোতে থাকে, এবং এই ডিএনএগুলো রক্তের মধ্যে ঘুরতে থাকে। এই যে জিন মেটেরিয়াল বা ডিএনএগুলো, এটাকে বলা হয় ctDNA বা সার্কুলেটিং টিউমার ডিএনএ। এই ডিএনএ যদি রক্তের মধ্যে পেশেন্টের পাওয়া যায় অপারেশনের পরে, তাহলে এটা মনে করায় যে রোগটা খুব খারাপ ধরনের, অর্থাৎ রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে যদি ctDNA পজিটিভ আমরা কোনো পেশেন্ট পাই স্টেজ 2-তে, তাহলে তাদেরকে আমরা কেমোথেরাপি দিই। আর যদি হাই রিস্ক ফিচার আছে তা সত্ত্বেও ctDNA নেগেটিভ, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপিটা না দিলেও পারি। তো
কোন পেশেন্টকে কেমোথেরাপি দিতে হবে এবং কোন পেশেন্টকে কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন নেই সেটা কিন্তু আপনার অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্টই একমাত্র বের করতে পারবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা এবারে বলে নিই, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের যখনই কোনো কোলন ক্যান্সার পেশেন্ট এই ধরনের অবস্ট্রাকশন বা ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেন, তারা সার্জনের কাছে চলে যান। কিন্তু সার্জনরা যেটা ইউজুয়ালি করার না বা তাদের এক্সপার্টাইজের মধ্যে এটা পড়ে না, সেটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের টেস্ট যেটাকে এমএমআর টেস্ট বলে। এই এমএমআর টেস্টটা যদি ডেফিশিয়েন্ট হয়, ডেফিশিয়েন্ট এমএমআর, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় এমএসআই হাই, এইটা যদি থাকে, তাহলে প্রথমেই অপারেশন করার বদলে প্রথমে আমরা ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। ইমিউনোথেরাপি দিয়ে যদি প্রথমে ট্রিটমেন্ট করা হয়, 2 সাইকেল 3টে সাইকেল ইমিউনোথেরাপি দেওয়ার পর যদি অপারেশন করা হয়, তাহলে দেখা গিয়েছে যে টিউমারটা সেটা শুধুমাত্র ইমিউনোথেরাপির জন্যই সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে। এবং তারপরে যখন অপারেশন হয় এবং অপারেশনের পরেও আমরা যদি কিছুদিন ইমিউনোথেরাপি দিতে পারি, তাহলে পেশেন্টের রোগটা ফিরে আসার সম্ভাবনা কিন্তু একেবারেই নায়ের বরাবর হয়ে যাবে। কাজেই এই নতুন ধরনের টেকনোলজিগুলো সম্পর্কে কিন্তু আপনার মেডিকেল অনকোলজিস্টই আপনাদেরকে বলতে পারবেন। কাজেই একজন কোলন ক্যান্সার পেশেন্ট যখনই ডায়াগনোসিস হবে, তখন অবশ্যইভাবেই একজন মেডিকেল অনকোলজিস্টের সাথে কথা বলবেন, ডিসকাস করবেন এই সমস্ত যে নতুন নতুন যে চিকিৎসা ব্যবস্থা আমাদের কাছে আছে, নতুন নতুন যে জেনেটিক টেস্টগুলো আছে, সেগুলোর সুযোগ নিন, সেগুলোর সাহায্যে আপনার ট্রিটমেন্টটাকে আরও ভালোভাবে, আরও স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। পরের বার অন্য কোনো টিউমার নিয়ে আবার কথা হবে। নমস্কার।